তো আমাদের আজকের যে ক্লাসটা এটা হচ্ছে এইচটিএমএল এর দ্বিতীয় ক্লাস। তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, অ্যাসাইনমেন্ট মনে হয় 4 জন না 5 জন দিয়েছো, আরো 6-7 জনের বাকি আছে অ্যাসাইনমেন্ট। আমাদের এখানে মানে 13 জনের মতো বা 14 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 5 জনের মতো মনে হয় অ্যাসাইনমেন্ট দিয়েছে, বাকিরা এখনো দেয় নাই। বাকি যারা দাও নাই তারা আজকে অ্যাসাইনমেন্টটা দিয়ে ফেলো, কারণ হচ্ছে এই অধ্যায়ের অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে, অনেকগুলো পরীক্ষা আছে। এই অধ্যায়ে আমরা হচ্ছে প্রায় মনে হয় 4টা পরীক্ষা নিব। তো 4টা পরীক্ষা, অ্যাসাইনমেন্ট আছে 3-4টা। তো সেক্ষেত্রে যদি এগুলো জমায় রাখো সেক্ষেত্রে প্রেশার হয়ে যাবে কিন্তু। তো আজকে আমরা আমাদের যে টপিকটা পড়বো, গত ক্লাসে আমরা হচ্ছে পড়েছিলাম ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন কি, ব্রাউজার কি। তারপর তোমাদেরকে 10টা সার্চ ইঞ্জিন আর ব্রাউজারের আমি তালিকা করতে বলেছিলাম। তারপর হচ্ছে ওয়েব সার্ভার কি পড়েছিলাম, ওয়েবসাইটের তথ্যগুলো বা ওয়েব ফাইলগুলো যেখানে আমরা জমা রাখি সেটা হচ্ছে ওয়েব সার্ভার। তারপর হচ্ছে ওয়েব হোস্টিং বলেছিলাম, যে সার্ভারে রাখার যে প্রসেসটা ওইটাকে বলা হয় ওয়েব হোস্টিং। তারপর হচ্ছে আমরা আজকের জন্য যে টপিকগুলো পড়ার চেষ্টা করব এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে প্রচুর ইউজ করি এই টার্মগুলো। তো আমরা আজকে যেগুলো পড়বো সেগুলো হচ্ছে ইউআরএল, আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম। আচ্ছা, রাতুলের আসলে নেটের সমস্যা, ও বলতে বলতেই ও হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে। তো আজকে আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে ইউআরএল, আইপি অ্যাড্রেস আর হচ্ছে ডোমেইন নেম। ইউআরএল, আইপি অ্যাড্রেস আর ডোমেইন নেম পড়বো। তো ফার্স্টে আমরা হচ্ছে ইউআরএল পড়বো। আমরা ফার্স্টে ইউআরএল পড়বো। তো ইউআরএল এর পূর্ণরূপ আমরা সবাই জানি, ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তোমাদের এটা লিখে ফেলতে হবে তাড়াতাড়ি করে। ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। সবাই একটু খাতায় পূর্ণরূপটা তাড়াতাড়ি লিখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট। যদি তোমাকে পরীক্ষায় বলে ইউআরএল কি বা ইউআরএল কাকে বলে, তখন তুমি অবশ্যই যেটা করবা সেটা হচ্ছে ইউআরএল এর পূর্ণরূপটা লিখে নিবা। ঠিক আছে, এটা লিখলেই তুমি বাকি কিছু না পারলে কিন্তু 1 নাম্বার তোমাকে দিতে স্যাররা বাধ্য। বোর্ড থেকে বলা হয়েছে যদি কোনো একটা টার্ম জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে এর সাথে প্রাসঙ্গিক কোন একটা লাইন লিখলেই তাকে 1 নাম্বার দিতে হবে। ক নম্বরে যদি তুমি ওইটার সাথে প্রাসঙ্গিক 1 নাম্বার লিখো, সংজ্ঞা হোক আর না হোক, তোমাকে 1 নাম্বার দিবে। এই জন্য তোমরা হচ্ছে মানে যে কোনো একটা টপিক, মানে যে কোনো কিছু সংজ্ঞা যদি মুখস্থ করতে যাও, যদি মুখস্থ না হয় সেক্ষেত্রে এর পাশাপাশি সংজ্ঞার পাশাপাশি তোমরা 1-2টা জিনিস ওইটার মনে রাখবা, বা ওই জিনিস অন্য কিছু জিনিস পড়বা যেন সংজ্ঞা না পারলেও ওইটা লিখা যায় আর কি, অন্তত লিখা জানা যায়। তো আমরা হচ্ছে ইউআরএল এর পূর্ণরূপ দেখলাম। তো আমরা এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে এটা কি, মানে ইউআরএলটা আসলে কি। তো ইউআরএল হচ্ছে অনেকভাবে বলা যায়, তবে আমরা যেহেতু ওয়েবসাইট নিয়ে কথা বলবো এই অধ্যায়ে, হচ্ছে সেই ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা ওয়েবসাইটের মতো করে লিখবো। ঠিক আছে, তো ইউআরএল এর সংজ্ঞা লিখে ফেলো যে কোন একটি ওয়েবসাইটের একক ঠিকানাকে ইউআরএল বলে। ইউআরএল এর সংজ্ঞাটা আমরা কি লিখবো, কোন একটি ওয়েবসাইটের একক ঠিকানাকে ইউআরএল বলে। কোন একটি ওয়েবসাইটের একক ঠিকানাকে ইউআরএল বলে। কোন একটা ওয়েবসাইটের একক ঠিকানাকে ইউআরএল বলে। কোন একটা ওয়েবসাইটের একক ঠিকানাকে ইউআরএল বলে। আচ্ছা, মেহেরিন জয়েন করেছো, আজকে নেটের খুব সমস্যা হচ্ছে নাকি, এই জন্য অনেকেই কানেক্টেড হয়ে আবার ডিসকানেক্ট হয়ে গেছে। তো হচ্ছে আমরা মাত্রই শুরু করেছি, আমরা এখনই শুরু করেছি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের আজকে টার্গেট হচ্ছে ইউআরএল, আইপি অ্যাড্রেস আর ডোমেইন নেম পড়া। ফার্স্টে আমরা ইউআরএল লিখলাম, ইউআরএল এর পূর্ণরূপটা লিখেছি ইউনিফর্ম রিসোর্স লোকেটর। জাস্ট পূর্ণরূপটা লিখেছি, তুমি এটা তাড়াতাড়ি করে লিখে নাও। আর সাথে লিখে হচ্ছে সংজ্ঞাটা, ইউআরএল এর সংজ্ঞা। কোন একটি ওয়েবসাইটের একক ঠিকানাকে ইউআরএল বলে। 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 তো আমরা এখানে একটা ইউআরএল দেখতে পাচ্ছি, http://www.google.com। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গুগলের ওয়েবসাইটের ঠিকানা বা গুগলের অ্যাড্রেস। তো এইরকম যে কোন একটা ওয়েবসাইটের যে অ্যাড্রেস, এটাকে মূলত আমরা ইউআরএল বলি। তো ইউআরএল এর প্রধানত দুইটা অংশ। ঠিক আছে, একটা হচ্ছে ডোমেইন নেম আর একটা হচ্ছে হোস্টিং। একটা হচ্ছে ডোমেইন নেম আর একটা হচ্ছে হোস্টিং। তবে এই অংশগুলোর বাইরেও আমরা হচ্ছে আরো কিছু অংশে ভাগ করি। তো আমরা যে অংশগুলো ভাগ করি সেগুলো হচ্ছে, প্রথমে আমরা ভাগ করি প্রোটোকলে। প্রোটোকলে ভাগ করি, আমরা কোন প্রোটোকল ব্যবহার করছি সেটা হচ্ছে আমরা প্রথমে লিখি। প্রোটোকল লেখার পরে আমরা হচ্ছে এই ডোমেইনের আন্ডারে একটা ডোমেইন আছে সেটাকে আমরা বলি সাবডোমেইন।
ডোমেনের আন্ডারে একটা ডোমেন আছে, সেটাকে বলি সাবডোমেন। সাবডোমেন লিখি, তারপর মূল ডোমেনটা লিখি, যেটা হচ্ছে ওয়েবসাইটের মূল নাম, যেটা সেটা হচ্ছে আমরা লিখি। তারপর হচ্ছে আমরা লিখি টিএলডি বা টপ লেভেল ডোমেন। টিএলডি হচ্ছে টপ লেভেল ডোমেন। এই টপ লেভেল ডোমেইনে আমরা সামনে আরো অনেক কিছু করব, আপাতত হচ্ছে আমরা ইউআরএল এর পরিচয় একটু দেখি। তো এই রকম করে তোমরা যদি পরীক্ষায় খ নাম্বারের প্রশ্ন যদি আসে, সেক্ষেত্রে তোমরা পরীক্ষা কিভাবে অ্যান্সার করবা? যদি বলা হয় ইউআরএল বলতে কি বুঝো, তখন তোমরা অবশ্যই এক্সাম্পল দিবা। এক্সাম্পল দিয়ে কোনটার কোন অংশ সেটা লিখবা। যেমন এখানে এইচটিটিপি আছে, এটা অবশ্যই লিখতে হবে কিন্তু। তো তোমরা জাস্ট হচ্ছে প্র্যাকটিক্যালি দেখো, আমি একটা ওয়েবসাইটের ঠিকানা জাস্ট তোমাদের দেখাচ্ছি কিভাবে লিখতে হয়। আমি প্র্যাকটিক্যালি একটু দেখাই। আচ্ছা, এখানে দেখো আমরা যখন লিখি, ধরো দেখো এইচটিটিপি আমি লিখার আগে দেখো ফেসবুকটা চলে আসছে। এই যে এইচটিটিপিএস, তারপর হচ্ছে কোলন দেওয়া আছে, তারপর হচ্ছে স্ল্যাশ দেওয়া আছে দুইটা, তারপরে www.facebook.com। এখন এইচটিটিপিএস এটাকে বলেছি আমরা, এটা হচ্ছে প্রোটোকল নেম। আর একটু আগে আমরা যেটা দেখছিলাম, সেখানে কিন্তু এস লেখা ছিল না, একটু ভালো করে খেয়াল করে দেখো, গুগলের এই ঠিকানার মধ্যে এস লেখা ছিল না। এখন আমরা এসটা কখন লিখি? যদি কোনো ওয়েবসাইটের অ্যাড্রেসটা সিকিউর হয়, মানে সেটা যদি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লিউডাব্লিউডাব্লিউ কর্তৃক স্বীকৃত হয়, এবং তারা হচ্ছে যদি এরকম বলে দেয় যে এটা হচ্ছে সিকিউর, অর্থাৎ এটাতে কোনো সমস্যা নাই, এটা হচ্ছে ফেক কোনো ওয়েবসাইট না, অথবা এটার আইডেন্টিটি নিয়ে কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে তারা কি করে এইচটিটিপির সাথে এস লিখে দেয়। তো আমরা যখন যখন আমরা নেট ব্রাউজ করব, তখন আমরা খেয়াল করব, ওয়েবসাইট যখন চালাবো তখন আমরা খেয়াল করব যে এইচটিটিপি কম আর এস যখন থাকবে তখন তুমি নিশ্চিন্তে ইউজ করতে পারো। কারণ অনেক সময় কাছাকাছি নামের দুইটা ওয়েবসাইট থাকে, ঠিক আছে? অনেক সময় কাছাকাছি নামের দুইটা ওয়েবসাইট থাকে, অনেকেই ফেক ওয়েবসাইট খোলে। তো ফেক ওয়েবসাইট খুললে কি হয়, মানে তাদের উদ্দেশ্য অসৎ থাকে, তারা মানুষের তথ্য চুরি করে নেওয়ার জন্য ওয়েবসাইট গুলো খুলে। তো ওই ধরনের ওয়েবসাইট গুলো যেগুলোর হচ্ছে ট্রাস্ট কম, সেগুলো কি করা হয়, সেগুলোতে এস দেওয়া হয় না। এটা হচ্ছে গুগলের অ্যালগোরিদম আছে, মানুষ বেশি সার্চ করেছে, কোনটার রেপুটেশন ভালো, কোনটার পারফরমেন্স ভালো, সবকিছু মিলে তারা হচ্ছে এসটা লিখে দেয়, সিকিউর। এস মানে হচ্ছে সিকিউর। এখন এইচটিটিপি মানে কি? এইচটিটিপি মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের ঠিকানার ক্ষেত্রে ইউজ করা হয়। বিভিন্ন ধরনের প্রোটোকল আছে, তোমরা অধ্যায় 2 যদি পড়ে থাকো আর কি। বিভিন্ন ধরনের প্রোটোকল আছে, যেমন এফটিপি মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি মাত্র যেটা বললাম হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তারপর হচ্ছে এইচটিটিপি মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। যখন এস লেখা থাকবে তখন বুঝতে হবে এটা হচ্ছে সিকিউর। এস লেখা থাকলে কি বুঝতে হবে, এটা হচ্ছে সিকিউর ওয়েবসাইট, এটা হলো সিকিউর ওয়েবসাইট। তাহলে আমরা এইচটিটিপির পুনরূপ দেখলাম। তার মানে ইউআরএলটাকে আমরা কি করি, ইউআরএলটাকে হচ্ছে আমরা মূলত কয়েকটা ভাগে ভাগ করি। তার মধ্যে একটা হচ্ছে প্রোটোকল, একটা হচ্ছে ডোমেইন, একটা হচ্ছে টপ লেভেল ডোমেইন। এই টপ লেভেল ডোমেইন নিয়ে আমাদের অনেক পড়াশোনা আছে সামনে। আমরা আরেকটা ওয়েবসাইট দেখবো, সেটা হচ্ছে www.http এখানে example.com দেওয়া হয়েছে। তো এখন এই এক্সাম্পলটা আমরা নিয়েছি অন্য একটা কারণে, সেটা হচ্ছে আমরা একটু আগে নেটে যে আজকে সমস্যা, এটা আসলে বোঝা যাচ্ছে, কারণ বাকিরা সবাই ডিসকানেক্ট হয়ে গেছে। তো এখানে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, এই এক্সাম্পলে দেখো যে নামটা আছে, আমরা যেটাকে ডোমেন বলছি, যে নামটা আছে, ওই নামটাকে এই নামটাকে আমরা বলি সেকেন্ড লেভেল ডোমেন। সেকেন্ড লেভেল ডোমেন। তো আমরা হচ্ছে ডোমেইন নেমটাকে প্রধানত দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে টপ লেভেল ডোমেইন, একটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন। আবার শোনো, আমরা হচ্ছে ডোমেইন নেমকে দুই ভাগে ভাগ করি, এটা খাতার পাশের নোট আকারে লিখতে পারো।
আমরা ডোমেইন নেমটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হলো টপ লেভেল ডোমেইন, আরেকটা হলো সেকেন্ড লেভেল ডোমেইন। একটা হলো টপ লেভেল ডোমেইন, TOPLEL, টপ লেভেল ডোমেইন। আরেকটা হলো সেকেন্ড লেভেল ডোমেইন, আরেকটা হলো সেকেন্ড লেভেল ডোমেইন। তো সেকেন্ড লেভেল ডোমেইন বলা হয় কোনটাকে? ওয়েবসাইটের যে নামটা, মূল যে ডোমেইনটা, এটাকে বলি আমরা সেকেন্ড লেভেল ডোমেইন। আর টপ লেভেল ডোমেইনটা কি ঠিক করবে? টপ লেভেল ডোমেইনটা ঠিক করবে হচ্ছে ওয়েবসাইটের টাইপটা কোন ধরনের। ওয়েবসাইটের টাইপটা কোন ধরনের সেটা ঠিক করবে হচ্ছে টপ লেভেল ডোমেইন। যেমন হচ্ছে এখানে লেখা আছে .com, তো .com মানে হচ্ছে কমার্শিয়াল। যদি কোনো ওয়েবসাইট ব্যবসায়িক উদ্দেশ্যে খোলা হয় বা কমার্শিয়াল কোন উদ্দেশ্য থাকে, ওই ধরনের ওয়েবসাইট গুলোকে বলা হয় কমার্শিয়াল ওয়েবসাইট। ঠিক আছে? তাহলে ডোমেইন নেমটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে টপ লেভেল ডোমেইন, একটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইনটা হচ্ছে ঠিক করবে ওয়েবসাইটটা কোন টাইপের, এটা টাইপ কোন ধরনের। আর সেকেন্ড লেভেল ডোমেইনটা কি ঠিক করবে? এইটা হচ্ছে মানে আমরা যে ওয়েবসাইট ব্যবহার করছি তার নামটা কি, মানে এইটার মূল পরিচয়টা কি, তার নেমটা কি, ডোমেইন নেমটা কি, সেটা হচ্ছে ঠিক করবে সেকেন্ড লেভেল ডোমেইন। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা বলতে পারি যে ওয়েবসাইটের হচ্ছে যে ইউআরএল থাকবে, সেটাকে হচ্ছে আমরা কি করি, আমরা প্রোটোকলে ভাগ করি, তারপর হচ্ছে টপ লেভেল ডোমেইনে ভাগ করি, তারপর সেকেন্ড লেভেল ডোমেইনে ভাগ করি, তারপর আমরা হচ্ছে ডব্লিউডব্লিউ যে যেটা ছিল এটাকে আমরা বলেছিলাম একটা সাব ডোমেইন। ঠিক আছে? সাব ডোমেইন বলেছিলাম। এখন দেখো আমরা যে টপ লেভেল ডোমেইন গুলোর কথা বলতেছি, হ্যাঁ, ওই বা ডোমেইন নেমের কথা বলতেছি, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। ডোমেইন নেম যেটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন, আমরা একটু এই সেকেন্ড লেভেল ডোমেইন গুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা, এই যে ডোমেইন নেম যদি পরীক্ষার সংজ্ঞা আসে, ডোমেইন নেম কাকে বলে? তো যদি সংজ্ঞাটা আমরা লিখি, এভাবে লিখতে পারি যে ওয়েবসাইটের যে ঠিকানা বা ওয়েবসাইটের যে নাম, মানে আমরা এইভাবে বলতে পারি ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইটের যে ঠিকানাটা এটাই হচ্ছে মূলত তার ডোমেইন নেম। ঠিক আছে? তো আমরা লিখতে পারি ওয়েবসাইটের যে ঠিকানা, ওয়েবসাইটের যে ঠিকানা তাকে ডোমেইন নেম বলে। ওয়েবসাইটের যে ঠিকানা তাকে ডোমেইন নেম বলে। ওয়েবসাইটের যে ঠিকানা তাকে ডোমেইন নেম বলে। দেখেছি, ওয়েবসাইটের যে ঠিকানা তাকে ডোমেইন নেম বলে। মানে মূলত হচ্ছে ডোমেইন নেম দিয়ে আমরা আসলে ওয়েবসাইটের নামটাকে বোঝাই। তো ওয়েবসাইটের নাম বললে কিন্তু পুরোপুরি ইউআরএলটাই চলে আসে অটোমেটিক। নামের কথা বলতে গেলে ইউআরএলটা চলে আসে। এই জন্য আমরা বলি কি যে হচ্ছে ওয়েবসাইটের যে নাম সেটাই হচ্ছে ডোমেইন নেম, বা ওয়েবসাইটের যে ঠিকানা ওইটাকে বলি আমরা ডোমেইন নেম। তো সংজ্ঞাটাকে আমরা অন্যভাবে বলতে পারি, সেটা হচ্ছে এভাবে লিখতে পারি যে প্রতিটি ওয়েবসাইটের জন্য একটি স্বতন্ত্র নাম থাকে। আবার অন্যভাবে লিখতে পারো বিকল্প সংজ্ঞা, এই সংজ্ঞাটা সুন্দর বেশি। লিখো সবাই, প্রতিটি ওয়েবসাইটের জন্য একটি স্বতন্ত্র নাম থাকে। প্রতিটি ওয়েবসাইটের জন্য একটি স্বতন্ত্র নাম থাকে যাকে ডোমেইন নেম বলে। প্রতিটি ওয়েবসাইটের জন্য একটি স্বতন্ত্র নাম থাকে যাকে ডোমেইন নেম বলে। প্রতিটি ওয়েবসাইটের জন্য একটি স্বতন্ত্র নাম থাকে যাকে ডোমেইন নেম বলে। প্রতিটি ওয়েবসাইটের জন্য একটি স্বতন্ত্র নাম থাকে যাকে ডোমেইন নেম বলে। আচ্ছা, তাহলে ডোমেইন নেম শেষ। এরপর হচ্ছে আমরা বলেছিলাম টপ লেভেল ডোমেইন কোনগুলা। এই দেখো, টপ লেভেল ডোমেইন হচ্ছে প্রধানত আমরা 7টা ডোমেইন ইউজ করি টপ লেভেল ডোমেইনে, প্রধানত 7টা। টপ লেভেল ডোমেইন অনেক ধরনের আছে, তার মধ্যে আমরা হচ্ছে 7টা টপ লেভেল ডোমেইন ব্যবহার করি। ওই 7টার নামগুলো আমি তোমাদের একটু দেখাচ্ছি। আচ্ছা, তার আগে একটু জাস্ট দেখো, আমরা টপ লেভেল ডোমেইন গুলোকে আবার দুই ভাগে ভাগ করি। আমরা বলেছিলাম ডোমেইন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে টপ লেভেল ডোমেইন, একটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন, এটা বলেছিলাম। আবার টপ লেভেল যে ডোমেইন গুলো আছে এইগুলোকে আবার আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে জেনেরিক ডোমেইন, একটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। তো এই পয়েন্ট একটু সবাই তাড়াতাড়ি লিখে নাও, সবাই একটু এই পয়েন্টটা লিখে নাও। টপ লেভেল ডোমেইন গুলোকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, তার মধ্যে একটা হচ্ছে জেনেরিক ডোমেইন আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। একটা হলো জেনেরিক ডোমেইন, আরেকটা হলো কান্ট্রি ডোমেইন। একটা হলো জেনেরিক ডোমেইন আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। এই জেনেরিক ডোমেইন হচ্ছে প্রধানত 7টা। ঠিক আছে? টপ লেভেলের ডোমেইনের মধ্যে জেনেরিক ডোমেইন হচ্ছে প্রধানত 7টা। এই 7টা হচ্ছে এখানে আমি একটা চার্ট করেছি। একটা হচ্ছে .com, .org, .gov, .edu, .mil, .net, .int। .com মানে হচ্ছে কমার্শিয়াল, .org মানে হচ্ছে অর্গানাইজেশন,
.gov হচ্ছে গভর্নমেন্ট, .edu মানে হচ্ছে এডুকেশন, .mil হচ্ছে মিলিটারি, .net হচ্ছে নেটওয়ার্ক, আর .int হচ্ছে ইন্টারন্যাশনাল। তো এখন এইখানে .com বলতে আসলে কি বোঝায়? তো যেটা হচ্ছে কমার্শিয়াল, অর্থাৎ যেটা বাণিজ্যিক উদ্দেশ্য থাকবে, যেটা হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্য থাকবে, সেটাকে বলা হয় কমার্শিয়াল। আর অর্গ হচ্ছে একটা সংস্থা, কিন্তু কমার্শিয়াল না, মানে বাণিজ্যিক না, ব্যবসার উদ্দেশ্য থাকবে না। যেমন হচ্ছে জাতিসংঘ, ঠিক আছে, আমরা জাতিসংঘকে বলতে পারি এটা হচ্ছে এমন একটা সংস্থা যেটা হচ্ছে মানব কল্যাণে কাজ করে। জাতিসংঘ, ইউনেস্কো। তো এই জাতিসংঘ, ইউনেস্কো এগুলো হচ্ছে অর্গানাইজেশন। আর কমার্শিয়াল বলতে তুমি হচ্ছে বড় ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান। আমরা কালকে ডেইলি স্টার দেখছিলাম, ডেইলি স্টার একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঠিক আছে। তারপর প্রথম আলো দেখেছিলাম, ওইটা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। যে কোনো ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান, তুমি হচ্ছে কোন একটা কোম্পানির নাম বলবা, ঠিক আছে, RFL কোম্পানি, তাদের যে ওয়েবসাইট আছে সেটা হচ্ছে কমার্শিয়াল ওয়েবসাইট। তারপর হচ্ছে তোমার যে কোনো ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান তুমি ধরো না কেন, সেটা হচ্ছে কমার্শিয়াল। আর অর্গ হচ্ছে ইন্টারন্যাশনাল সংস্থা, কিন্তু ওরা হচ্ছে অলাভজনক সংস্থা, তাদের ব্যবসায়িক উদ্দেশ্য নাই, যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে অর্গানাইজেশন। আর গভর্নমেন্ট তো আমরা জানি, সরকারি ওয়েবসাইট গুলো, যেমন হচ্ছে আমরা ঢাকা এডুকেশন বোর্ড .gov, এরকম ওয়েবসাইট দেখেছি আমরা, ঢাকা এডুকেশন বোর্ড। আবার হচ্ছে এডুকেশনাল ওয়েবসাইট আছে, ঠিক আছে, এডুকেশনাল ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে তোমার ওই যে SSC HSC যে রেজাল্ট দেয়, ঠিক আছে, ওইটার যে ওয়েবসাইট আছে সেটা হচ্ছে এডুকেশনাল, যেখানে .edu লেখা থাকবে। আর সরকারি হলে লেখা থাকবে .gov। তো এরকম করে আছে। মিলিটারি হচ্ছে, এটা হচ্ছে আর্মির যে ওয়েবসাইট আর্মিদের, তবে হচ্ছে মিলিটারি .milটা US আর্মি ইউজ করে, এটা মূলত US আর্মি ইউজ করে .mil। আর নেটওয়ার্ক হচ্ছে বড় ধরনের এমন প্রতিষ্ঠান যেগুলো নেটওয়ার্ক নিয়ে কাজ করে, ঠিক আছে। আর INT হচ্ছে ইন্টারন্যাশনাল, যেগুলো হচ্ছে আন্তর্জাতিক যেগুলো প্রতিষ্ঠান, যেমন ইউনিলিভার কোম্পানি আছে, যারা হচ্ছে সারা পৃথিবীতে, কোকা কোলার যে প্রতিষ্ঠান, মানে যেসব প্রতিষ্ঠান সারা পৃথিবীতে কাজ করে, তারা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান। তো এটা হচ্ছে .int। তো এগুলা গেল কি ধরনের ডোমেইন, এগুলো হচ্ছে জেনেরিক ডোমেইন। আরেকটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। কান্ট্রি ডোমেইন হচ্ছে যেগুলো দেশের নাম রিপ্রেজেন্ট করবে। যেমন হচ্ছে আমরা বাংলাদেশ হলে আমরা কি দিই, .bd লিখি, .gov.bd। তারপর হচ্ছে অন্য দেশে হলে, ইন্ডিয়া হলে .in লিখে, তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম হলে .uk লিখে, তারপর হচ্ছে USA হলে লিখে .us, অস্ট্রেলিয়া হলে .au লিখে। তো এভাবে করে হচ্ছে তোমার বিভিন্ন দেশের জন্য বিভিন্ন ধরনের কান্ট্রি ডোমেন আছে। তবে তোমরা হচ্ছে অল্প কিছু কান্ট্রি ডোমেন একটু পড়ে রাখবা, সেগুলো হচ্ছে .uk, ইউনাইটেড কিংডম, আমেরিকা, অস্ট্রেলিয়া, এগুলো একটু জাস্ট দেখে রাখবা, ঠিক আছে, এগুলো এমসিকিউ এর জন্য কাজে লাগতে পারে। তো .uk, .in, .us, .au, এগুলো একটু তোমরা খাতায় লিখে ফেলতে পারো। এর পাশাপাশি পরের স্লাইডে আরো কিছু কান্ট্রি আছে, তার মধ্যে হচ্ছে আমরা দেখি কি কি আছে। এখানে যেমন হচ্ছে বাংলাদেশের তো বললামই। তো চায়নাটা লিখতে পারো .cn। তোমরা দেখবা চাইনিজ যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোর লাস্টে হচ্ছে .cn লেখা থাকে, ঠিক আছে। রাশিয়া হচ্ছে .ru, কানাডা হচ্ছে .ca। তো এইগুলো একটু আমরা আগের গুলোর সাথে এইগুলো একটু অ্যাড করে নিব। চায়না হচ্ছে .cn, রাশিয়া হচ্ছে .ru, কানাডা হচ্ছে .ca। ব্যাস, এগুলো হচ্ছে আমাদের যে ডোমেইন নেম ছিল। আমরা পড়েছিলাম ডোমেইন নেম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি টপ লেভেল ডোমেইন, একটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন। তো সেকেন্ড লেভেল ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের নাম, যেটাকে বলে আমরা ডোমেইন নেম। আর হচ্ছে টপ লেভেল ডোমেইন কোনগুলা, এইটাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে কান্ট্রি ডোমেইন, আর একটা হচ্ছে জেনেরিক ডোমেইন। কান্ট্রি ডোমেইন গুলো হচ্ছে বিভিন্ন দেশের নাম রিপ্রেজেন্ট করবে, ওয়েবসাইটটা কোন দেশের সেটা বোঝাবে। আর জেনেরিক ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের যে টাইপটা, এটা কোন ধরনের, এটা কি কমার্শিয়াল নাকি হচ্ছে এডুকেশনাল, ঠিক আছে। এই ধরনের কিছু ডোমেইন আরো আছে, যেমন টপ লেভেল ডোমেইন আরো আছে কিছু, যেমন হচ্ছে এখানে .live আছে, ঠিক আছে, .trend আছে। ওয়েবসাইটের যে টাইপ আছে, ওই টাইপ অনুযায়ী হচ্ছে জেনারিক ডোমেইন গুলোর নামকরণ করা হয়, ওয়েবসাইটে কোন ধরনের সেই টাইপের উপর বেসিস করে ওয়েবসাইটের নামকরণ করা হয়। এখানে আরো কিছু আছে। আচ্ছা, তো হচ্ছে ডোমেইন নেমটা শেষ। এরপর আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসটা হচ্ছে আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। তো আমরা এখন পড়বো হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মানে এটা হচ্ছে এই অধ্যায়ের এমন একটা টপিক যেখান থেকে প্রশ্ন আসবে এটা নিশ্চিত, মানে কোনো মিস নাই, প্রশ্ন যে আসবে এটা কোনো মিস নাই। এটা হয় খ নাম্বার আসবে, ইভেন গ নাম্বার আসতে পারে, অথবা ক নাম্বার আসবে, অথবা এমসিকিউ তে আসবে, এটা আসবে আসবে।
তো আইপি অ্যাড্রেসটা সত্যিকার অর্থে এমনিতেই ইম্পর্টেন্ট, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের কথা চিন্তা করলে এটা ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের সব জায়গাতে আমরা এটা ইউজ করছি। আমরা যখনই কোনো ডিভাইসে ইন্টারনেট ইউজ করি, যখনই আমরা ইন্টারনেট ব্রাউজ করি, তখনই আইপি অ্যাড্রেসটা চলে আসে। তো আইপি অ্যাড্রেস হচ্ছে কি, আইপি অ্যাড্রেস, আইপি একটু আগে বলেছি আমরা, আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তাহলে আইপি অ্যাড্রেস এর মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তো লিখে নেই, আইপি অ্যাড্রেস মানে হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আচ্ছা, তো লিখলাম আইপি অ্যাড্রেস। এখন আইপি অ্যাড্রেস কাকে বলে, যদি পরীক্ষার সংজ্ঞা দেয় সেক্ষেত্রে আমরা কি লিখবো? যদি বলে আইপি অ্যাড্রেস কাকে বলে, তো একটু আগে আমরা ডোমেইন নেম পড়ছিলাম, যে ওয়েবসাইটের জন্য একটা নাম বরাদ্দ থাকে, ইউনিক নাম, ওইটাকে বলি আমরা ডোমেইন নেম। আর আইপি অ্যাড্রেস এর সাথে ডোমেইন নেমের হালকা একটু মানে একটা কানেকশন আছে, ছোট একটা কানেকশন। তো কানেকশনটা হচ্ছে, আইপি অ্যাড্রেস আমরা কি করি, আমরা ওয়েবসাইটের যে নামকরণটা, ওই নামটাকে বলি আমরা আইপি অ্যাড্রেস। আর ডোমেইন নেমের যে বিষয়টা সেটা হচ্ছে বা সরি, আইপি অ্যাড্রেসের যে বিষয়টা সেটা হচ্ছে, মানে যদি কম্পিউটার নেটওয়ার্ক আমরা ব্যবহার করি, তাহলে নেটওয়ার্ক ব্যবহার করলে আমরা যে ডিভাইস গুলো ব্যবহার করব নেটওয়ার্কে, ওই ডিভাইসের জন্য একটা আইডেন্টিটি থাকবে। ধরো তুমি ইন্টারনেট চালাচ্ছ, এখন এই তোমার ইন্টারনেটের জন্য তোমার বাসার কিন্তু হচ্ছে রাউটারের জন্য একটা আইপি অ্যাড্রেস আছে। আবার তোমার রাউটারের আন্ডারে যতগুলো মোবাইল চালাবা, এই তাদের জন্য একটা আইপি অ্যাড্রেস জেনারেট হবে। এবং ওই আইপি অ্যাড্রেস হচ্ছে ইউনিক, মানে পৃথিবীতে দ্বিতীয় কোনো ডিভাইসে ওই আইপি অ্যাড্রেসটা থাকবে না। এই জন্য কোনো ধরনের অকারেন্স করলে বা হচ্ছে তোমার যদি কেউ হচ্ছে অনলাইনে কোনো ক্রাইম করে, সেক্ষেত্রে কিন্তু তার আইপি অ্যাড্রেস দিয়ে ধরে ফেলা যায়। আইপি অ্যাড্রেস দিয়ে বোঝা যাবে যে তোমার আইপি অ্যাড্রেসটা কোন লোকেশন আছে, পৃথিবীর কোন দেশে, কোন প্রান্তে, কার আন্ডারে আছে, কোন দেশের আন্ডারে আছে, তোমার আইপি অ্যাড্রেস দিয়ে তোমার লোকেশনটা ট্রেস করা যাবে। লোকেশন বলতে লোকেশন বলতে আমি বোঝাচ্ছি তুমি কোন আইএসপির কাছ থেকে, মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যাদের কাছ থেকে আমরা ইন্টারনেটের সংযোগ নেই, তুমি কোন আইএসপির আন্ডারে আছো। তোমার আইএসপি কে খুঁজে পেলে কিন্তু তোমার বাসা নাম্বারও খুঁজে পাবে, কারণ আইএসপি জানে যে হচ্ছে প্রত্যেকটা যে ইউজার আছে তার ইউজারের লোকেশনটা কোথায়, এটা কিন্তু তারা জানে। তো এই জন্য হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস দিয়ে তোমাকে খুঁজে পাওয়া পসিবল। ঠিক আছে, এই জন্য অনেকেই হচ্ছে ডার্ক ওয়েবসাইট যেগুলো ব্যবহার করা হয়, ভিপিএন যারা ইউজ করে, এই ভিপিএন দিয়ে কি করা হয়, আইপি অ্যাড্রেসটাকে হাইড করা হয়। ভিপিএন যখন আমরা ইউজ করি, বা হচ্ছে বিভিন্ন ধরনের ডার্ক যে ওয়েবসাইট গুলো আছে, ওই ওয়েবসাইট গুলো যখন ইউজ করি, তখন আমাদের আইপি অ্যাড্রেসটাকে আমরা হাইড করে ফেলি। তখন আর বোঝা যায় না আমি কোন দেশ থেকে ব্রাউজ করছি। ঠিক আছে, তবে নর্মাল হচ্ছে তোমার নর্মাল যে ভিপিএন জাতীয় ওয়েবসাইট গুলো আছে, নর্মাল যে ডার্ক ওয়েব গুলো আছে, ওগুলা থেকে এখন ইদানিং যেটা করা হয়, আইপি অ্যাড্রেসটা বের করা যায়। ঠিক আছে, ট্র্যাক করা যায়। তো হচ্ছে আইপি অ্যাড্রেস, তাহলে আমরা সংজ্ঞাটা লিখে ফেলি। তো লিখবো হচ্ছে আমরা ইন্টারনেটে ব্যবহৃত প্রতিটি ডিভাইসের জন্য, ইন্টারনেটে ব্যবহৃত প্রতিটি ডিভাইসের জন্য একটি আইডেন্টিটি থাকে। ইন্টারনেটে ব্যবহৃত প্রতিটি ডিভাইসের জন্য একটি আইডেন্টিটি থাকে। ইন্টারনেটে ব্যবহৃত প্রতিটি ডিভাইসের জন্য একটি আইডেন্টিটি থাকে, যাকে আইপি অ্যাড্রেস বলে। ইন্টারনেটে ব্যবহৃত প্রতিটি ডিভাইসের জন্য একটি আইডেন্টিটি থাকে, ইন্টারনেটে ব্যবহৃত প্রতিটি ডিভাইসের জন্য একটি আইডেন্টিটি থাকে, যাকে আইপি অ্যাড্রেস বলে। ইন্টারনেটে ব্যবহৃত প্রতিটি ডিভাইসের জন্য একটি আইডেন্টিটি থাকে, যাকে আইপি অ্যাড্রেস বলে। আচ্ছা, আশা করি লিখতে পেরেছো। আচ্ছা, এই আইপি অ্যাড্রেস এর এখানে আমরা দেখবো আইপি অ্যাড্রেস হচ্ছে দুই ধরনের। আইপি অ্যাড্রেস হচ্ছে দুই ধরনের, তো একটু লিখে ফেলে আমরা, আইপি অ্যাড্রেস দুই ধরনের, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, আইপি অ্যাড্রেস দুই ধরনের, আইপি অ্যাড্রেস দুই ধরনের। একটা হচ্ছে IPv6, আরেকটা হচ্ছে IPv4। IPv4 এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল, প্রোটোকল ভার্সন 4। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এটা হচ্ছে IPv4 এর পূর্ণরূপ, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। আর IPv6 হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। IPv4 হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, আর IPv6 হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। তো সবাই একটু তাড়াতাড়ি করে এটা লিখে নাও। আইপি অ্যাড্রেস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে IPv4, একটা হচ্ছে IPv6। এখন এই দুইটার মধ্যে মানে কি পার্থক্য আছে বা দুইটা আলাদা কেন, সেটা হচ্ছে আমরা একটু পড়ার চেষ্টা করব। IPv4 হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, IPv6 হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। তো IPv4 যে অ্যাড্রেসটা আছে, তো IPv4 অ্যাড্রেস নিয়ে আমরা একটু কথা বলি। IPv4 অ্যাড্রেসটা হচ্ছে তোমার দুইটা অংশে ভাগ করা।
IPv4 হচ্ছে দুইটা অংশে ভাগ করা, একটাকে বলা হয় নেটওয়ার্ক অংশ, একটাকে বলা হয় হোস্ট অংশ। IPv4 অ্যাড্রেসটাকে আমরা দুইটা অংশে ভাগ করি, একটাকে বলা হয় নেটওয়ার্ক অংশ বা নেটওয়ার্ক আইডি, আরেকটাকে বলি আমরা হোস্ট আইডি। একটাকে বলি আমরা নেটওয়ার্ক আইডি, আরেকটা অংশকে বলি আমরা হোস্ট আইডি। IPv4 যে অ্যাড্রেসটা আছে এটাকে আমরা দুইটা অংশে ভাগ করি, একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, একটা হচ্ছে হোস্ট আইডি। ধরো একটা আইপি অ্যাড্রেস আছে, একটা আইপি অ্যাড্রেস, তো একটা আইপি অ্যাড্রেসে হচ্ছে 32টা বিট থাকে। একটা আইপি অ্যাড্রেস কয়টা বিট থাকে? 32টা বিট থাকে। তো এর মধ্যে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে প্রথম যে 16টা বিট আছে এই 16টা বিটকে বলা হয় নেটওয়ার্ক আইডি, এবং পরের যে 16টা বিট আছে এই পরের 16টা বিটকে বলা হয় হোস্ট আইডি। ঠিক আছে, যে কোনো অ্যাড্রেসকে আমরা কি করি পরে বাইনারিতে, মানে এটাকে বাইনারিতে মানে কিন্তু কনভার্ট করতে পারি। প্রথম 16টা বিটকে বলা হয় নেটওয়ার্ক আইডি, পরের 16টা বিটকে বলা হয় হোস্ট আইডি। তাহলে নেটওয়ার্ক আইডি হচ্ছে 16 বিটের, হোস্ট আইডি হচ্ছে 16 বিটের। তার মানে একটা আইপি অ্যাড্রেসে 32টা বিট থাকবে, 32 বিটের একটা অ্যাড্রেস হবে। তাহলে আমরা একটা আইপি অ্যাড্রেস বানানোর চেষ্টা করি। মনে করো হচ্ছে তোমার বাসার ইন্টারনেটের যে রাউটারটা আছে, তোমার বাসায় ইন্টারনেট ব্যবহার করার জন্য যে রাউটারটা ইউজ করছো তার আইপি অ্যাড্রেস আমি ধরে নিলাম এরকম 101110। ধরো এখানে কয়টা হয়েছে? 3 3 6 7 8টা হয় নাই, 8টা। তারপর হচ্ছে আমি ডট দিব, ডট দিয়ে আবার লিখবো 8টা। 8টা সব কিন্তু 01-এ হইতে হবে। 3 3 6 7টা হয়েছে, আমি 8টা বানালাম। আবার একইভাবে আমি আরো 8টা নিলাম, 110000। 3 3 6 7 8টা, আবার 8টা নিব। আচ্ছা, এই যে 8টা হয়ে গেছে। এখন এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাকে আমরা যদি ভাগ করি, ভাগ করলে আমরা বলতে পারি প্রথম যে 16টা বিট আছে এই 16টা বিট হবে নেটওয়ার্ক আইডি, পরের 16টা বিট হবে হোস্ট আইডি। এগুলো কিন্তু মাঝখানে ডট হবে, আমি কোলন দিয়ে ফেলেছি বলে, এগুলো কিন্তু মাঝখানে ডট দিতে হবে, ডট। তাহলে এই ডট ডট দিয়ে যে ভাগ করার প্রথম 16টা হচ্ছে নেটওয়ার্ক আইডি, পরের লাস্টের 16টা হচ্ছে হোস্ট আইডি। প্রথম 16টা হচ্ছে নেটওয়ার্ক আইডি, লাস্টেরটা হচ্ছে হোস্ট আইডি। এখন যদি পরীক্ষায় তোমাকে প্রশ্ন করে আইপি অ্যাড্রেস কত বিটের, তাহলে তুমি বলবা আইপি অ্যাড্রেস হলো 64 বিট, 32 বিটের। তার মধ্যে প্রথম 16টা হচ্ছে নেটওয়ার্ক আইডি, পরের 16টা হচ্ছে হোস্ট আইডি। প্রথম 16টা হচ্ছে নেটওয়ার্ক আইডি, পরের 16টা হচ্ছে হোস্ট আইডি। এখন হচ্ছে আমরা যদি ইয়ের কথা বলি, মানে আইপি অ্যাড্রেস আমরা যে লিখলাম এক্সাম্পল, এই আইপি অ্যাড্রেস নিয়ে আরো কিছু কথা হচ্ছে। সেটা হলো আমরা যে বাইনারি সংখ্যাটা দেখতে পাচ্ছি, একটা আইপি অ্যাড্রেস যে দেখতে পাচ্ছি, আইপি অ্যাড্রেসটা কিন্তু মনে রাখা কিন্তু অনেক টাফ। এটা কিন্তু মনে রাখা অনেক টাফ। এখন এই মনে রাখা টাফ হওয়ার কারণে আইপি অ্যাড্রেসটাকে আমরা কি করি? আমরা ডেসিমালে কনভার্ট করি। মানে এইটাকে মনে রাখার সুবিধার জন্য আমরা হিসাবে সুবিধার জন্য এটাকে ডেসিমালে কনভার্ট করে ফেলি। যেমন ধরো এখানে 10100101, এই যে 8 বিটের যে একটা নাম্বার আছে, এটাকে তো ডেসিমালে কনভার্ট করা যাবে। করা গেলে একটা ডেসিমাল নাম্বার হয়ে যাবে। ধরো আনুমানিক আমরা একটা জাস্ট এমনি ধরে নিই, আমরা ধরি যে এটাকে ডেসিমাল কনভার্ট করে এরকম হবে 210 ডট হচ্ছে 115 ডট হচ্ছে 157 ডট হচ্ছে 135। জাস্ট আমি এমনি বললাম, আমি ধরে নিলাম যে এইগুলোকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে এরকম আসবে। তাহলে এই আইপি অ্যাড্রেস যেটা আছে উপরেরটা, এটা মনে রাখা কিন্তু অনেক কঠিন। রেদার এটা মনে রাখা সহজ, কারণ এটা ডেসিমাল আছে, এটা মনে রাখা একটু সহজ। এই জন্য আমরা কি করি, আমরা আইপি অ্যাড্রেস যখন বানাই তখন এটাকে পরবর্তীতে কি করি? ডেসিমালে কনভার্ট করে নিই। এটা আমরা পরবর্তীতে ডেসিমালে কনভার্ট করে নিই। ঠিক আছে, তার মানে আইপি অ্যাড্রেসটাকে আমরা IPv4 অ্যাড্রেসটা আছে এটাকে আমরা মূলত ডেসিমালে হচ্ছে প্রেজেন্ট করি। এর থেকে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা মূলত ডেসিমালে ব্যবহার করি না, আমরা পরবর্তী এটাকে হচ্ছে তোমার হচ্ছে এটাকে কি করি, এটাকে হচ্ছে কথায় নিয়ে আসি, অর্থাৎ এটাকে আমরা একটা নামে রিপ্রেজেন্ট করি। ধরো কথার কথা আমরা বললাম যে এটা হচ্ছে ফেসবুকের আইপি অ্যাড্রেস, জাস্ট আমরা এমনি বললাম ফেসবুকের আইপি অ্যাড্রেস। তার মানে পরবর্তীতে আমরা কি করি, এই ডেসিমাল অ্যাড্রেসটাকে আমরা পরবর্তীতে নামে কনভার্ট করে ফেলি। তাহলে বাইনারিটা মনে রাখা কঠিন, সেই জন্য এটাকে আমরা ডেসিমাল করি, ডেসিমাল থেকে পরবর্তীতে আমরা নামে কনভার্ট করি। যে নামটা হবে ইউনিক, এরকম নামের পৃথিবীতে দ্বিতীয় কোনো ওয়েবসাইট থাকবে না বা দ্বিতীয় কোনো ঠিকানা থাকবে না। আবার এই নামের, এই ডেসিমাল নামের এই ধরনের কোনো ধরনের নাম্বার আর কোথাও ইউজ করা যাবে না। একজনের জন্য যেটা ইউজ করা হবে সবসময় আইপি অ্যাড্রেস ওইটাই থাকবে। এই হলো IPv4 অ্যাড্রেসের আদ্যপান্ত।
তো IPv4 অ্যাড্রেস নিয়ে তাহলে আমরা যদি এখন ডিটেলস একটু বলতে চাই, সেক্ষেত্রে আমরা কি কি বলতে পারি, যে IPv4 অ্যাড্রেস হচ্ছে 32 বিটের, এটার হচ্ছে দুইটা অংশ, নেটওয়ার্ক অংশ আর হচ্ছে হোস্ট অংশ। তারপর হচ্ছে তোমার এটা বাইনারিতে করা হয়, কিন্তু মনে রাখার সুবিধার জন্য এটা পরবর্তীতে ডেসিমালে করা হয়। তারপরে এটা হচ্ছে তোমার এরপরে আরো মনে রাখা সহজ করার জন্য কি করা হয়, এটাকে ইংরেজি নামের অক্ষরের সাহায্যে আর কি মনে রাখা হয়। ঠিক আছে। তো যখন কেউ মানে যখন ইন্টারনেট ব্যবহার করবে, তখন হচ্ছে তার জন্য একটা আইপি অ্যাড্রেস থাকবে। আবার যখন কেউ ওয়েবসাইট খুলবে, ওয়েবসাইটের জন্য কিন্তু একটা আইপি অ্যাড্রেস থাকবে, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটা আইপি অ্যাড্রেস জেনারেট করা হবে। মানে আমরা একটু আগে যে ইউআরএল বলেছি, প্রত্যেকটা ইউআরএল এর জন্য আলাদা করে একটা আইপি অ্যাড্রেস তৈরি করা হবে। প্রত্যেকটা ইউআরএল এর জন্য আলাদা করে একটা আইপি অ্যাড্রেস তৈরি করা হবে। ঠিক আছে। এই গেল হচ্ছে আইপি অ্যাড্রেস। তো তোমাদের হচ্ছে আমি পরের ক্লাসে যখন আইপিভি, আজকে আর বেশি পড়াবো না, কারণ হচ্ছে আজকে প্রায় সবাই অনুপস্থিত। আজকে অনেকেরই সমস্যা, যেহেতু একসাথে একদিনে অনেকের সমস্যা, সেই জন্য আমরা আজকে সেকেন্ড সেশনে যাব না, গেলে হয়তো আরো 20 মিনিট পড়াইতাম। তো আজকে সেকেন্ড সেশনে যাব না, আমরা আজকে শেষ করে দিব। তো আজকে সেকেন্ড সেশনটা পড়াইলে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিতে পারতাম, তো অ্যাসাইনমেন্ট আজকে দিচ্ছি না, পরের দিন আমি দিব। পরের দিন হচ্ছে আমরা IPv6 পড়বো, তারপর হচ্ছে IPv4 আর 6 কে আমরা কম্পেয়ার করব। IPv4 আর 6 কে কম্পেয়ার করব। আর তোমাদের হচ্ছে গত ক্লাসে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম, ওই অ্যাসাইনমেন্টটা সবাই জমা দিয়ে ফেলবা যাদের বাকি আছে। ঠিক আছে, মেহরিনের অ্যাসাইনমেন্টটা বাকি আছে, তুমি হচ্ছে অ্যাসাইনমেন্টটা জমা দিও, আমাকে ক্লাস শেষে নক দিও, আমি বলে দেবো কোন জায়গায় জমা দিতে হবে। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে, সমস্যা থাকে, বলতে পারো। কারো যদি কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে, বলতে পারো। আচ্ছা, সমস্যা না থাকলে আমরা আজকে শেষ করে দিব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা। আচ্ছা এডিসন, তুমি